আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের উৎপাদন ব্যয় হিসাব চ্যাপ্টারের নাম হচ্ছে, অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। হিসাব বিজ্ঞানের অনেকগুলি শাখা রয়েছে, তন্মধ্যে উৎপাদন ব্যয় হিসাব একটি হিসাব বিজ্ঞানের শাখা। এই উৎপাদন ব্যয় হিসাবের একটি প্রতিষ্ঠানের পণ্যদ্রব্য কাঁচামাল ক্রয় থেকে শুরু করে একটি প্রতিষ্ঠানের যে পণ্যদ্রব্য উৎপাদন হবে, সেই উৎপাদিত পণ্যদ্রব্যের কাঁচামাল ক্রয় থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত কিছু ব্যয় হয়। সেই ব্যয়গুলার উৎপাদন ব্যয় হিসাবে লিপিবদ্ধ হবে। একটি পণ্যদ্রব্য উৎপাদন হতে যাচ্ছে, যেমন কাপড় তৈরির জন্য কাঁচামাল সুতা। আর যদি আমরা একটি টেবিল তৈরি হবে, কাঠের একটি টেবিল, এর কাঁচামাল হচ্ছে কাঠ। তাহলে এখানে কাঠ ক্রয় থেকে শুরু করে বা কাপড় সুতা ক্রয় থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, অর্থাৎ কাপড় তৈরি করে সেটা ভোক্তার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে ব্যয়টা হবে, সেই ব্যয়টা উৎপাদন ব্যয় হিসাবের ভিতরে লিপিবদ্ধ হবে। এখন ব্যয়ের উপাদান সম্পর্কে আমরা প্রথমে জানব। ব্যয়ের উপাদান হচ্ছে তিনটি: কাঁচামাল, লেবার যেটা শ্রম বলি বা মজুরি বলি, এবং উপরি ব্যয় বা আরোপিত খরচ বা আরোপণযোগ্য খরচ। প্রথমে হচ্ছে কাঁচামাল, মজুরি এবং উপরি ব্যয়। এই ব্যয়গুলা উৎপাদন ব্যয় হিসাবের শ্রেণীবিভাগ রয়েছে। এটাকে যদি আমি তিনটা ব্যয়কে শ্রেণীবিন্যাস করি, তাহলে কি আসতেছে? কাঁচামাল, মজুরি এবং আরোপণযোগ্য খরচ, তিনটা ভাগ রয়েছে। প্রত্যেকটি ভাগকে আবার দুটি অংশে বিভক্ত করতে হবে। একটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল আর একটি পরোক্ষ কাঁচামাল। তেমনি মজুরিকে প্রত্যক্ষ মজুরি এবং পরোক্ষ মজুরি। আর আরোপণযোগ্য খরচকে দুই ভাগে: প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ, পরোক্ষ আরোপণযোগ্য খরচ। এখন এই যে প্রত্যক্ষ কাঁচামাল এবং পরোক্ষ কাঁচামাল, এই দুইটার ভিতরে কতটুকু পার্থক্য রয়েছে? যেমন একটি টেবিল অথবা আসবাবপত্র, কাঠের তৈরি জিনিস যদি আমি তৈরি করতে চাই, তাহলে এখানে কাঠ হবে প্রত্যক্ষ কাঁচামাল। অথবা যদি আমি কাপড় তৈরি করি, বুননো কাপড়, তাহলে সেখানে সুতা হবে কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামাল। অথবা সুতা যদি তৈরি করতে চাই, তাহলে সেখানে প্রত্যক্ষ কাঁচামাল হবে, সুতার প্রত্যক্ষ কাঁচামাল হলো তুলা, এভাবেই। আর পরোক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ কাঁচামালটা পণ্যদ্রব্যের সাথে সরাসরি সম্পৃক্ত এবং বেশিরভাগ কাঁচামালটাই হবে প্রত্যক্ষ কাঁচামাল। আর পরোক্ষ কাঁচামাল এটা অল্প পরিসরে হবে। প্রত্যক্ষ কাঁচামালটাকে সুন্দরভাবে দ্রব্যের সাথে লাগানোর জন্য বা দ্রব্যকে মজবুত করার জন্য আমার পরোক্ষ কাঁচামালটা প্রয়োজন। যেমন একটি টেবিল আমি তৈরি করলাম কাঠ দিয়ে সুন্দরভাবে, সেই কাঠের উপরে যদি বার্নিশ করি তাহলে এবং প্যারেক লাগাই, তাহলে এই দুইটা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। ওই আসবাবপত্রটা সুন্দর হবে, মজবুত হবে, দেখতে সুন্দর লাগবে। তাহলে দুইটার সমন্বয়ে হচ্ছে আমার তৈরি আসবাবপত্র। আরেকটি হচ্ছে মজুরি, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি হচ্ছে সরাসরি শ্রমিকের যে বেতন দেওয়া হয়, কাঁচামাল প্রসেসিংয়ের জন্য যে মজুরি ব্যবহৃত হবে সেটাই হচ্ছে প্রত্যক্ষ মজুরি, শ্রমিকের বেতন। অপরদিকে পরোক্ষ মজুরি, সেটা হচ্ছে যেমন পরিদর্শকের বেতন, যিনি সুপারভাইজার দেখবেন, শ্রমিকদেরকে কাজে লাগিয়ে তাদের কাজকে
সুন্দর করার জন্য যে সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে দেখভাল করার জন্য, সেটা হচ্ছে পরিদর্শক। আর ওই পরিদর্শকের বেতনটা হবে পরোক্ষ মজুরি। নেক্সট, আরোপণযোগ্য খরচ। প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ, পরোক্ষ আরোপণযোগ্য খরচ। প্রত্যক্ষ হচ্ছে আমদানি শুল্ক। হ্যাঁ, একটি পণ্য ক্রয় করে বাইরে থেকে বা অন্য কোনো বহির্বিভাগ থেকে নিয়ে আসছে, তাহলে ওটাকে শুল্ক দিতে হবে। আমদানি করার সময় যে শুল্ক হয় সেটা আমদানি শুল্ক, অথবা ক্রয়কৃত কাঁচামাল যদি পরিবহন খরচ থাকে তাহলে সেটাও হবে প্রত্যক্ষ আরোপণযোগ্য খরচ। আর পরোক্ষ আরোপণযোগ্য খরচ ভাড়া ও কর, ক্যান্টিন খরচ ইত্যাদি। এখন কাঁচামাল, মজুরি, আরোপণযোগ্য খরচ তিনটার ভিতরেই প্রত্যেকটাই প্রত্যক্ষ এবং পরোক্ষ রয়েছে। এক্ষেত্রে পরোক্ষ যে কাঁচামাল, পরোক্ষ মজুরি এবং পরোক্ষ আরোপণযোগ্য খরচ, এই তিনটা একত্রিত হয়ে যে ব্যয় হবে সেটা হচ্ছে উপরি ব্যয়, যাকে ওভারহেড আমরা বলতে পারি। এই হলো মোটামুটি ব্যয়ের শ্রেণীবিভাগ আমরা জানলাম। বিস্তারিত আলোচনায় যাই। শুরুতে আমি বলেছিলাম যে উৎপাদন ব্যয় হিসাবের ভিতরে, অর্থাৎ পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে সামগ্রিক ব্যয় হবে সেই ব্যয়টা উৎপাদন ব্যয় হিসাবে লিপিবদ্ধ হবে, একটা বিবরণী আকারে প্রকাশ করা হবে, সেটাই হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী। এখন কিছু ধাপ রয়েছে, এই ব্যয়গুলোর কিছু ধাপ রয়েছে। প্রথমে আমরা ব্যয়ের ভিতরে প্রথম যে ধাপটা করব সেটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। এটা কিভাবে আসে, যে কাঁচামালটা ব্যবহৃত হবে, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের ক্ষেত্রে প্রত্যক্ষ যে কাঁচামাল যেটা সরাসরি জড়িত উৎপাদনের সাথে এবং বেশিরভাগ কাঁচামালটা বেশিরভাগ অর্থাৎ 80-90% কাঁচামাল একটা পণ্যদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেই কাঁচামালটাই হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। এবং ব্যবহৃত কাঁচামাল সমান সমান প্রারম্ভিক কাঁচামাল। কাঁচামাল যদি আমার আগের থেকে মজুদ থাকে তাহলে সেই কাঁচামালের সাথে নতুন ক্রয়কৃত কাঁচামাল যা থাকবে সেটা যোগ করতে হবে এবং সমাপনী কাঁচামাল বিয়োগ দিতে হবে, তাহলে আমাকে বের হবে ব্যবহৃত কাঁচামাল। আরেকটি কমন বিষয় যেটা হচ্ছে প্রারম্ভিক সকল মজুদি, সেটা প্রারম্ভিক কাঁচামাল মজুদ হতে পারে, প্রারম্ভিক চলতি কার্য হতে পারে, প্রারম্ভিক তৈরি পণ্য হতে পারে, এটা সবসময়ই যোগ হবে। আর সমাপনী কাঁচামাল মজুদ, সমাপনী তৈরি পণ্য মজুদ, সমাপনী আংশিক তৈরি পণ্য বা চলতি কার্য মজুদ, এ সবগুলোই বিয়োগ করতে হবে। নেক্সট আমরা যাই মুখ্য ব্যয় আমরা কিভাবে নির্ধারণ করব, ইংরেজিতে বলে প্রাইম কস্ট। মুখ্য ব্যয়, প্রধান ব্যয় যেটা। এখন মুখ্য ব্যয় সমান সমান ব্যবহৃত কাঁচামাল, আমি 1 নম্বরে যেটা পেয়েছি ব্যবহৃত কাঁচামাল, সেই কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি প্লাস অন্যান্য প্রত্যক্ষ খরচ যদি থাকে তাহলে এইটা যোগ করে আমরা বের করব মুখ্য ব্যয়। নেক্সট 3 নম্বর কারখানা ব্যয় অবলিক উৎপাদন ব্যয়, যে কোনো একটা নাম আমরা দিতে পারি, কারখানা ব্যয় অবলিক উৎপাদন ব্যয়। এক্ষেত্রে মুখ্য ব্যয়ের সাথে দ্বিতীয় নম্বরে যেটা পেয়েছি মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি খরচ বা উপরি ব্যয় যোগ করব। হ্যাঁ, কারখানার উপরি ব্যয় বলতে আমরা কি বুঝি, যেমন পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, তারপরে যন্ত্রপাতির অবচয়, কারখানার ভাড়া, ইত্যাদি, এই সকল খরচগুলোই হচ্ছে কারখানার উপরি ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলেই বের হবে কারখানা ব্যয় অবলিক উৎপাদন ব্যয় বা প্রোডাকশন কস্ট বলা হয়, ফ্যাক্টরি কস্ট অবলিক প্রোডাকশন কস্ট। এরপরে হচ্ছে 4 উৎপাদিত পণ্যের ব্যয়। 3 নম্বর আমরা পেয়েছি কারখানা ব্যয় অবলিক উৎপাদন ব্যয়, এর সাথে প্রারম্ভিক চলতি কার্য মজুদ যোগ এবং সমাপনী চলতি কার্য মজুদ বিয়োগ। চলতি কার্য মজুদ অথবা আংশিক তৈরি পণ্যের মজুদ, এই চলতি কার্য মজুদ বলতে কি বোঝায়, যেমন একটা গার্মেন্টস কোম্পানিতে শার্ট তৈরি হয়, জামা তৈরি হয়, এক্ষেত্রে কাপড়ের বডি তৈরি হয়েছে, বোতাম লাগানো হয়নি বা ইস্ত্রি দেওয়া হয়নি,
হ্যাঁ, অথবা পকেট লাগানো হয়নি, আংশিক বেশিরভাগ কাজটা দ্রব্যের কাজটা সম্পন্ন হয়েছে, কিছু অংশ বাকি রয়েছে, এটাকে বলা হয় যে চলতি কার্য অথবা আংশিক তৈরি পণ্য। তাহলে প্রারম্ভিক থাকলে প্রারম্ভিক কারখানা ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য মজুদ যোগ করতে হবে, আর সমাপনী চলতি কার্য মজুদ বিয়োগ করতে হবে। এটা করলে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় পাবো। তারপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, ইংরেজিতে বলে কস্ট অফ গুডস সোল্ড। যে পণ্যটা আমি বিক্রি করতেছি ওই পণ্যটার ব্যয় কত। তাহলে উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরি পণ্য মজুদ এটা যোগ করতে হবে। অর্থাৎ পূর্বের থেকেই আমার ফিনিশড গুডস, যে পণ্যটা উৎপাদন সম্পন্ন হয়েছে সেই পণ্যটা কিছু মজুদ রয়েছে, সেই মজুদ প্রারম্ভিক তৈরি পণ্য মজুদ যদি প্রারম্ভিক মজুদ থাকে সেটাও বিক্রিত পণ্যের উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হবে, এবং সমাপনী তৈরি পণ্য মজুদ থাকলে এটা বিয়োগ করতে হবে। অর্থাৎ এখন বর্তমানে বিক্রি করার পর কি পরিমাণ তৈরি পণ্য মজুদ রয়েছে সেটাই হচ্ছে সমাপনী তৈরি পণ্য মজুদ। এরপরে মোট ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস বিক্রয় ও প্রশাসনিক খরচ। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে প্লাস বিক্রয় ও প্রশাসনিক খরচ যোগ করলে মোট ব্যয়, এবং বিক্রয় মূল্য সর্বশেষ আমাকে যেটা বের করতে হবে মোট ব্যয় প্লাস মুনাফা। হ্যাঁ, একটি কলম তৈরির কারখানা যদি আমি ধরি যে কলমটা তৈরি করতে মোট ব্যয় হয়েছে 4 টাকা, আর এখানে মুনাফা 0.50 বা 50 পয়সা মুনাফা প্রতিটা নিবে। এখন এই 4 টাকা এবং মুনাফা যে ধরবে কোম্পানি 50 পয়সা, এই 4.5 টাকাই হচ্ছে কোম্পানির বিক্রয় মূল্য। এভাবে আমরা স্টেপগুলা ব্যয়ের যে স্টেপ রয়েছে সেই উৎপাদন ব্যয় বিবরণী যখন করব আমরা সেই সময়ে এই স্টেপগুলো আমাকে দিতে হবে। প্রথম স্টেপ ব্যবহৃত কাঁচামাল, দ্বিতীয় মুখ্য ব্যয়, তৃতীয় কারখানা ব্যয় অবলিক উৎপাদন ব্যয়, চতুর্থ উৎপাদিত পণ্যের ব্যয়, পঞ্চম বিক্রিত পণ্যের ব্যয়, ষষ্ঠ মোট ব্যয়, আর সপ্তমে হচ্ছে বিক্রয় মূল্য। সর্বশেষ ধাপ বিক্রয় মূল্য আমার বের হবে। জি, আমরা উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায়ের মোটামুটিভাবে প্রাথমিক দিক নির্দেশনা আমরা পেলাম। সকলে আমরা বাড়িতে বই দেখব, যে বিষয় নিয়ে যতটুকু আলোচনা হয়েছে এর ফাঁকে বইয়ে বিস্তারিতভাবে দেওয়া আছে। আমরা বইগুলো একটু অধ্যয়ন করব, আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এই নিয়মের ভিতরেই আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।